কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছি, সুস্থ আছি। তো ভাইয়া আজকে আমরা সাধারণ জ্ঞান এবং ইংলিশ এই ২ টা মেডিকেল অ্যাডমিশন টেস্টে এইবার ২৫ ব্যাচের যারা ফার্স্ট টাইমের এবং যারা ২৪ ব্যাচের সেকেন্ড টাইমার আছো তাদের কি টাইপের প্রশ্ন আসতে পারে এবং কি আসবে টোটাল ওভারঅল আমি একটা ক্লাসের মধ্যে দেখানোর চেষ্টা করব এবং টোটাল ক্লাস করার পরে তুমি ভাইয়া এটলিস্ট তুমি বুঝতে পারবা আসলে তোমার জিকে আর ইংলিশে কতটুকু কি পড়া লাগবে। সব তো ভাই এক ক্লাসে সবকিছু পড়ায় দেওয়া সম্ভব না, কিন্তু তারপরে যতটুকু সম্ভব সরাসরি ক্লাসে চলে যাই। এখানে সবার আমি প্রশ্নগুলো তুলছি হচ্ছে উন্মেষের ফাইনাল টাচ বই থেকে। তো সামনে একটু কষ্ট করে ফাইনাল টাচ বইটা রাখো, যেন তুমি আমার কথার সাথে মিল পাও। কারণ ফাইনাল টাচ বইয়ের মতো অনেকগুলা তথ্যাবলি দেওয়া, এত কিছু আমাদের মনে থাকবে না। যার কারণে আমরা একটু সংক্ষেপে পড়ার চেষ্টা করব। প্রথমে আইডেন্টিফিকেশন অ্যান্ড ট্রান্সফরমেশন অফ দ্য পার্টস অফ স্পিচ, এই টাইপের প্রশ্নগুলো একটু দেখার চেষ্টা করব। একে, একে করে আমরা ভাইয়া সামনের দিকে আসি। আ এখানের মধ্যে দেখো এই প্রশ্নটা যে দে টোল্ড আস এ টেল অ্যাবাউট এ টেল। তো এখানে টেল হচ্ছে একটা নাউন। হি হ্যাজ ডান নো রং, এটা হচ্ছে একটা নাউন। এটা নাউন হওয়ার পিছনে ভাইয়া এই বেশ কয়েকটা কারণ দেওয়া আছে। যেমন নাউনের পজিশনের উপর ডিপেন্ড করে, যেমন প্রিন্সিপাল ভার্বের পূর্বে সাবজেক্ট হিসেবে নাউন ব্যবহার করা হয়। তাছাড়া তোমার তাছাড়া তোমার আ যেমন এখানে একটা কোয়েশ্চেন আছে যে পেশেন্স ইজ এ ভার্চু। তো এখানে পেশেন্স হচ্ছে একটা নাউন। তো এভাবে বেশ কয়েকটা রুলস দিয়ে তারপরে তোমার এটা বোঝানো হইছে যে এটা নাউন। হি হ্যাজ ডান নো রং, এটা একটা নাউন। তো তোমার কিন্তু আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ এই প্রশ্নগুলা ভাইয়া দিবে এবং এগুলো আমাদের পারতে হবে। পরের প্রশ্নতে আসি, যেমন আই এম ইন দ্য প্রসেস অফ কালেক্টিং ম্যাটেরিয়াল ফর মাই স্টোরি। তো এখানে কালেক্টিং ম্যাটেরিয়াল যেমন এই ২ নম্বর রুল অনুযায়ী বলছে প্রিপোজিশনের ঠিক পরের ওয়ার্ড হিসেবে নাউন বসে। আর একটি মাত্র ওয়ার্ড হিসেবে নাউন বা প্রোনাউন নাউন ফ্রেজ বুঝতে পারে। যেমন এখানে তোমার আই এম ইন দ্য প্রসেস অফ কালেক্টিং ম্যাটেরিয়ালস ফর মাই স্টোরি। তো এখানে আন্ডারলাইন ওয়ার্ড ম্যাটেরিয়ালস হচ্ছে এখানে নাউন। বিসিএস এ আসা প্রশ্ন, এই প্রশ্নগুলো বারবার পড়বো, পড়লে আমরা একটা ধারণা পাবো। তারপরে আসি ভাইয়া এখান থেকে দ্য ডক্টর টুক দ্য রাউন্ড ইন দ্য হসপিটাল। এখানে রাউন্ড হচ্ছে একটা নাউন, টুক দ্য রাউন্ড। তো ভাইয়া এখানকার রুলটা হচ্ছে এরকম যে ডিটারমাইনারের ঠিক পরের ওয়ার্ড, ডিটারমাইনার এখানে দা এবং দা এর ঠিক পরের ওয়ার্ডটা নাউন হিসেবে ইউজ করা হয়েছে। পরবর্তীতে ইট হ্যাজ গৌজ দ্যাট টেলস ইউ হোয়েন ইউ আর রানিং লো অন দ্য গ্রাস। এখানে দ্য পেয়ার ফিটস টু লেবেল দ্য আন্ডারলাইন পার্ট স্পিচ ইজ নাউন আর অ্যাডভার্ব। তো এখানে প্রথমটা হচ্ছে নাউন, হ্যাজ এ গজ দ্যাট টেলস ইউ হোয়েন ইউ আর রানিং লো অন দ্য গ্রাস। তো লো এখানে অ্যাডভার্ব এবং গজ এই যে এখানে হচ্ছে ভাইয়া নাউন। পরের টপিকে যদি আসি, পরের টপিকের মধ্যে পজিশন অফ দ্য অ্যাডজেক্টিভ। তো নাউনের পূর্বে মেইনলি নাউনকে মডিফাই করতে তোমার অ্যাডজেক্টিভ গুলো বসে। ডিটারমাইনার হিসেবে, আর্টিকেল হিসেবে অ্যাডজেক্টিভ বসে, ডেমনস্ট্রেটর হিসেবে অ্যাডজেক্টিভ বসে। তো অ্যাডজেক্টিভের কিছু এক্সাম্পলের মধ্যে আসে যদি ভাইয়া, ফিউ স্টুডেন্টস, এখানে স্টুডেন্টস এর আগে ফিউ হিসেবে, তো ফিউটা অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হবে। তারপরে বি ভার্ব এবং লিঙ্কিং ভার্বের পরে সাধারণত অ্যাডজেক্টিভ বসে। তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট রুল। এই রুল অনুযায়ী আমরা একটু পরে পড়বো। যেমন এখানে তোমার ডিপ্রেশন ইজ অফেন হেরিডিটারি। তো ইজ অফেন হেরিডিটারি, হেরিডিটারি কিন্তু ভাইয়া এটা বিশেষ আসা কোশ্চেন, এটা অ্যাজেক্টিভ। তারপরে দিস ইজ আওয়ার সেন্ট্রাল লাইব্রেরি। তো এই সেন্ট্রাল লাইব্রেরিকে ডিফাইন করতেছে, যার কারণে এখানে নাউনের আগে আমরা অ্যাজেক্টিভ হিসেবে পাই। তো এটা একটা অ্যাজেক্টিভ। পরের কথা, যেমন হোয়েন আই এম অনলাইন আই হ্যাভ লিবার্টি, দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ অ্যাজেক্টিভ। কারণ অ্যাম হচ্ছে এখানে লিঙ্কিং ভার্ব বা বি ভার্ব হিসেবে ইউজ করা হয়েছে। প্রথম রুল যেটা, বি ভার্বের পরে লিঙ্কিং ভার্বের পরে অ্যাজেক্টিভ অ্যাজেক্টিভ হিসেবে ইউজ করা হয়। তো এই কয়টা সিম্পল রুল সামনের দিকে দেখব। তার পরবর্তীতে তারপরে হিসাবে ভাই এখানে আরো কিছু কোশ্চেন আছে, যেমন এক্সামিনেশন আর ফাইটনিং। তো এক্সামিনেশন আর ফাইটনিং, এখানে ফাইটিং এ হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করা হয়েছে। তো এই দুই একটা তুমি সেন্টেন্স দেখে যাবা। তারপরের দিকে আমরা কিছু দেখো বিসিএস এ একটা কোশ্চেন দেওয়া, যেমন কাম হোম, ইটস টাইম টু গো হোম। এখানে হোম কি, হোম হচ্ছে একটা অ্যাডভার্ব, অ্যাডভার্ব হিসেবে ইউজ হয়েছে। তো ভাই অ্যাডভার্বের রুলগুলোও একটু দেখে যাবা। যেমন পজিশন অফ দ্য অ্যাডভার্ব ইন দ্য সেন্টেন্স, নাউন বা প্রোনাউন ব্যতীত অন্য সকল পার্টস অফ স্পিচকে মডিফাই করা হচ্ছে অ্যাডভার্ব। এই এই মাথাটায় এটা একটু মাথায় রাখবো। তো এই পজিশনে ইট ইজ টাইম টু গো হোম।
তো এখানে ভার্বকে মডিফাই করা হয়েছে। তো আলটিমেটলি আমাদের কোশ্চেনটা এটাই যে ভার্বকে মডিফাই করলে বা অ্যাডজেক্টিভকে মডিফাই করলে আমরা জানি অ্যাডভার্ব হয়। তো এই টাইপের প্রশ্নগুলো একটু পড়ে যাবো, আমি একটু তাড়াতাড়ি আগাই। যেমন দ্য সান ওয়েন্ট ডাউন, এখানে ওয়েন্টের পরে ডাউন, তো এটা অ্যাডভার্ব, দেখলে বোঝা যাচ্ছে, না বুঝলে ভাই তুমি 2-3 বার পড়বা, পড়তে আসলে হয়ে যাবে। পরবর্তীতে দ্য মাদার স্যাট তোমার ভেজিলেন্টলি বিসাইড দ্য সিক বেবি, হেয়ার দ্য ওয়ার্ড ভেজিলেন্টলি তো ইজ এন অ্যাডভার্ব। তো স্যাড ভেজিলেন্টলি এটাও ভাইয়া দেখো ভার্বের পরে বসছে, আর এখানে এলওয়াই আছে, তো এলওয়াই যুক্ত ওয়ার্ডগুলো আমরা নর্মালি জেনারেলি অ্যাডভার্ব হিসেবে ধরি। পরের হিসাবে আসি, যেমন দ্য ডে অফ মাই সিস্টার্স ম্যারেজ ইজ ড্রয়িং নিয়ার। ইজ ড্রয়িং নিয়ার, এখানে নিয়ার এটা ভাই এটাও দেখলেই বোঝা যাচ্ছে, দেখলেই বোঝা যায়, আসলে পড়তে তুমি বুঝে যাবা। ড্রয়িং নিয়ার এটাও তোমার অ্যাডভার্ব হিসেবে ইউজ হবে। পরবর্তীতে আই হ্যাভ টোল্ড ইউ টুয়াইস, এখানে টুয়াইস হচ্ছে একটা অ্যাডভার্ব। পরবর্তীতে কোনো একটা সংখ্যা, কোনো একটা টাইম, যেমন আই ওয়েন্ট দেয়ার অ্যাট সানসেট, এখানে অ্যাট সানসেট টোটালটা হচ্ছে একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। পরবর্তীতে দেখো আরো কিছু কোশ্চেন আছে, যেমন প্রিপোজিশনের হিসাব। প্রিপোজিশন মিলি নাউন বা প্রোনাউন বা নাউন ফ্রেজের পূর্বে বসে, আগে বসবে। যেমন এখানে মেডিকেলে একটা প্রশ্ন আসছিল 23-24 সালে, যেমন উই ওয়ার্ক এভরি ডে এক্সেপ্ট ফ্রাইডে, এখানে দ্য ওয়ার্ড এক্সেপ্ট হচ্ছে একটা প্রিপোজিশন। তো এখানে ফ্রাইডে ভাই নাউন, তো নাউনের আগে আমার এক্সেপ্ট প্রিপোজিশন হিসেবে ইউজ হয়েছে। এটা কিন্তু টাফ কোশ্চেন ছিল ওই বছর। পরে পরে কথা আছে উই ওয়ার্ক এভরিডে এক্সেপ্ট ফ্রাইডে, এখানেও এটা বিসিএস এ আসা প্রশ্ন, 49তম বিসিএস এ। এক্সেপ্ট হচ্ছে এখানে একটা প্রিপোজিশন। তারপরে দ্য রিভার ফ্লোস পাস্ট দ্য ভিলেজ, এখানে পাস্ট হচ্ছে একটা প্রিপোজিশন। হুইচ অফ দ্য কারেন্ট ইজ লাইক ইজ ইউজড অ্যাজ প্রিপোজিশন। দ্য ক্লাইম্বড ট্রি লাইক এ ক্যাট, দ্য ক্লাইম্ব ট্রি লাইক এ ক্যাট, দ্য ক্লাইম্বড দ্য ট্রি, আচ্ছা ও হি ক্লাইম্ব দ্য ট্রি লাইক এ ক্যাট, আচ্ছা লাইক হচ্ছে এখানে প্রিপোজিশন। তারপরে কল মি ইফ ইউ হ্যাভ এনি প্রবলেম রিগার্ডিং ইউর ওয়ার্ক, এখানে রিগার্ডিং ইউর ওয়ার্ক, তো এই টোটালটা আমরা যদি একটা নাউন হিসেবে ধরে নিই রিগার্ডিং ইউর ওয়ার্ক, তো যদিও ইউর ওয়ার্ক টোটালটা আলাদা আলাদা পার্সোস্পেক্ট, কিন্তু তারপরেও রিগার্ডিং ওই যে এর মতোই, এই যে অ্যাকসেপ্ট ফ্রাইডে ওইটার মতোই রিগার্ডিং দ্য ওয়ার্ক, এটা একটা প্রিপোজিশন হিসেবে ইউজ হয়েছে। আসলে ভাই এগুলো পরীক্ষার হলে বসে এত অ্যানালাইসিস করে বলা যায় না বা বোঝাও যায় না। আমরা আমাদের কাজ জাস্ট পড়ে যাওয়া, প্রশ্নগুলো পড়ে যাওয়া, একবার বারি দুইবার বলি 3-4 বার করে পড়ে যাওয়া। পরে কথায় আসি, কনজাংশনের হিসাবগুলো কিরকম, যেমন কনজাংশন একটা সেন্টেন্সকে যুক্ত করবে অথবা দুইটা ক্লজ বা ফ্রেজকে যুক্ত করবে, এরকম হচ্ছে কনজাংশনের হিসাবগুলো। যেমন অলদো দ্য ইকোনমি ইজ রিকভারিং দ্য ইনফ্লেশন রিমেন্স হাই, তো অলদো এখানে কনজাংশন। তারপরে হি হ্যাড গন অ্যাওয়ে বিফোর আই কেম, এখানে বিফোর হচ্ছে ভাইয়া কনজাংশন। তারপরে ক্ষেত্রে আই কুড নট উইন বাট লার্ন এ লট, এখানে বাট হচ্ছে কনজাংশন। আই উইল ওয়াচ হোয়াইল ইউ স্লিপ, এখানে হোয়াইল হচ্ছে কনজাংশন। তারপর আইডেন্টিফাই দ্য পার্সন স্পিচ অ্যাজ এ ওয়ার্ড। তো এখানে আরো কিছু কোশ্চেন আছে, দেখো 49তম বিসিএস এ দেওয়া, যেমন সিলেক্ট দ্য সেন্টেন্স ইন হুইচ বেটার ইজ এ অ্যাডভার্ব বা ইজ এন অ্যাডভার্ব। তো এখানে টোটাল কোশ্চেনটা হচ্ছে সাউন্ড ট্রাভেলস বেটার ইন ওয়াটার দ্যান ইন এয়ার, it hard to decide which one is better. তো সাউন্ড ট্রাভেলস বেটার ইন ওয়াটার দ্যান ইন এয়ার, তো এখানে বেটারটা অ্যাডভার্ব হিসেবে ইউজ করা হয়েছে। সিলেক্ট দ্য সেন্টেন্স ইন হুইচ বেটার ইজ এন অ্যাডভার্ব। হ্যাঁ, সাউন্ড ট্রেভস ইজ বেটার ইন ওয়াটার দ্যান ইন এয়ার। আচ্ছা, তারপরে সিলেক্ট দ্য সেন্টেন্স ইন হুইচ ফাস্ট ইজ এন অ্যাডভার্ব, তো ডোন্ট ড্রাইভ সো ফাস্ট। তারপর দ্য ওয়ার্ড টর্মেন্টর ইজ এ নাউন। আচ্ছা, এখানে আসলে ভাইয়া অপশন দেওয়া নাই, তার জন্য ওইভাবে 100% বোঝাও যায় না। যতটুকু পারা যায় তুমি একটু এগুলো দেখে নিবা। দ্য ওয়ার্ড প্র্যাকটিস, সি আছে লাস্টে, তো প্র্যাকটিস হচ্ছে ভাইয়া একটা নাউন। দ্য ওয়ার্ড গ্র্যাভিটি ইজ এ নাউন। তারপর দ্য আর ইউ অ্যান্ড আর্লি রাইজার, এখানে আর্লি হচ্ছে ভাইয়া অ্যাজেক্টিভ, রাইজারের আগে বসছে যেহেতু, তো এখানে একত্র সবকিছু একসাথে করে দিছে। দ্য ওয়ার্ড হোলসাম ইজ অ্যান অ্যাজেক্টিভ। তারপর ইট ওয়াজ এ কাওয়ার্ডলি অ্যাটাক অন এ ডিফেন্সলেস ম্যান, হেয়ার কাওয়ার্ডলি ইজ এন হচ্ছে অ্যাজেক্টিভ। তো কাওয়ার্ডলি অ্যাটাক, এখানে আবার ভাইবো না যে ভাই এলওয়াই আছে দেখে এটা অ্যাডভার্ব হবে, এরকম না। অ্যাটাকের আগে অ্যাটাকে এখানে নাউন হিসেবে ইউজ করা হয়েছে, অ্যাটাকের আগে আমরা অ্যাজেক্টিভ ধরছি এরকম। আইডেন্টিফাই দ্য ওয়ার্ড দ্যাট ক্যান বি ইউজড অ্যাজ বোথ সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল। তো ক্যানন অ্যাক্টস অ্যাজ এ বোথ সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল।
হোয়াট ইজ দ্য পার্টস অফ স্পিচ রেয়ার? রেয়ার হচ্ছে অ্যাজেক্টিভ। আচ্ছা, তো এরকমভাবে প্রশ্নগুলা দিলে আসলে ওইভাবে খুব একটা 100% পারাও যায় না। আমরা জাস্ট পড়ে পড়ে যাইতে পারি। তারপর আরো কিছু কোয়েশ্চেন আছে এখানে, যেমন দ্য ওয়ার্ড প্রপিশন, প্রপিশাস, ইনফেকশাস, তারপর কিছু একটা শ্বাস, এগুলো লাস্টে ও ইউএস যদি থাকে তাহলে ওইটা আমরা অ্যাজেক্টিভ হিসেবে ধরে নিব। তারপর আরো কিছু দেওয়া আছে, ট্যারিফ। ট্যারিফ হচ্ছে একটা নাউন। তারপর ডেভাস্টেটিং ইজ এন এক্সাম্পল অফ অ্যাজেক্টিভ। তারপর দ্য ইকোনমিক ক্রাইসিস, এই ক্রাইসিসের আগে যেহেতু ইকোনমিক বসছে এটাও একটা অ্যাজেক্টিভ। আইডেন্টিফাই দ্য ভার্বের মধ্যে আসবে বিটার। বিটারের বিটার, বিটারের ভার্ব। তারপরে দ্য ভার্ব ফর্ম অফ দ্য ওয়ার্ড ডিপ। ডিপ হচ্ছে ডিপেন। তারপর দ্য ভার্ব ফর্ম অফ দ্য ওয়ার্ড ডেঞ্জার, ইন ডেঞ্জার। দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড, আচ্ছা এটা মনে হয় ডিকমক্রেটাইজ, এরকম কিছু দেওয়া, ডিকমক্রেটাইজ এটাও একটা ভার্ব। আচ্ছা, ইকোনমিক, ইকোনোমাইজ এটা ভার্ব। আচ্ছা, হুইচ ওয়ান ফলোইং ইজ এন ভার্ব? তো গ্লোরিফাই, গ্লোরিফাই এটা একটা ভার্ব। মেডিকেল আসছিল ভাই, এটা আসতে পারে এবারও। হুইচ ওয়ান ইজ এ ফলোইং ইজ এ ভার্ব? এখানে আমাদের রিচ, আর ইটিসিএইচ, রিচ হচ্ছে ভার্ব। ফরমেন্ট, ফরমেন্ট একটা ভার্ব। আচ্ছা, এগুলো একটু দেখে নিও ভাই, এগুলা আশা করি পারার মতো। তো দেখো, শি ওয়ার্কস হার্ড। তো এখানে হার্ড আবার অনেক সময় এটা আমরা অনেকে অ্যাজেক্টিভ ভাববো, বাট আসলে হার্ড এটা একটা অ্যাডভার্ব, কারণ ওয়ার্কস এর পরে বসছে, এইভাবে চিন্তা করা যায়। হাউ ফাস্ট দ্য বয় রানস, এখানে ফাস্ট ইজ অ্যান অ্যাডভার্ব। তারপর সাম ওয়ার্ড ইন ডিফারেন্ট পার্সপেক্টিভ, যেমন হি ইজ নট এনজয়িং দ্য অ্যাক্টিভিটি, এখানে নট এনজয়িং, এখানে নট অ্যাক্টস এজ অ্যান অ্যাডভার্ব। এখানে ওই যে বলা যায় না নিপাতনে সিদ্ধ, ওই টাইপের কোশ্চেন এগুলা, মানে যেগুলা সেম ওয়ার্ড বাট ডিফারেন্ট পার্সপেক্টিভ হিসেবে ইউজ করা হয়েছে। তারপরে দেখো, ইট ইজ রং টু রং এনিওয়ান, এটা প্রথম রংটা অ্যাডজেক্টিভ, পরের রংটা হচ্ছে ভার্ব। এগুলো একটু দেখে নিব যতটুকু পারি, কারোর যদি মনে হয় যে এতটুকু একটু দেখা উচিত, তোমার কাছে যদি মনে হয় একটু পড়া উচিত, পড়ে ফেলবা। তো পার্সপেক্টিভের পরে আমরা পরের টপিকে যাই। পরের টপিক হচ্ছে ফ্রেজার ক্লজ। ফ্রেজ ক্লজের মধ্যে খুব ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন আছে, যেমন আই হ্যাভ এ কাউ হুইচ ইজ রেড। তো এখানে হুইচ ইজ রেড এটা বাদ দিয়ে আই হ্যাভ এ কাউ এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, আর বাকিটুকু সাবঅর্ডিনেট ক্লজ। হুইচ ইজ রেড, তো এটা প্রিন্সিপাল ক্লজের এক্সাম্পল। তারপরে আসি লুক বিফোর ইউ লিভ, এখানে লুক হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। কারণ হচ্ছে ভাইয়া তুমি এভাবে চিন্তা করবা যে কোনো একটা দেখো এটা একটা, আমি এভাবে ধরে নিই কোনো একটা আইডেন্টিফায়ার বা কোনো একটা ওয়ার্ড টোটাল সেন্টেন্সের অথবা টোটাল একটা ক্লজের আগে বসছে, বিফোর ইউ লিভ এরকম। তো মেইন ওয়ার্ডটা হচ্ছে লুক। তো লুকের মধ্যে এখানে কিন্তু উজ্জ্বলভাবে ইউ লুক দেওয়া, ইউ লুক বিফোর ইউ লিভ এরকম, বা লুক বিফোর ইউ লিভ। সো এখানে লুক হচ্ছে একটা প্রিন্সিপাল ক্লজ। পরের কথায় আই নো দ্যাট হি উইল কাম, তো এখানেও আই নো এটাও প্রিন্সিপাল ক্লজ। তারপরে আই নো হোয়াট ইউ ওয়ান্ট, এখানে আবার দেখো সাবঅর্ডিনেট ক্লজ, হোয়াট ইউ ওয়ান্ট। কেন? কারণ আমি তোমাকে বলতেছিলাম যে কোনো একটা আইডেন্টিফায়ার থাকবে, আইডেন্টিফায়ার বা যেটা বলে ওইটাই। ধরো হোয়াট ইউ ওয়ান্ট, তারপরে বিফোর ইউ লিভ, তারপর হুইচ ইজ রেড, কোনো আগে একটা দেখবা কিছু একটা আছে যেটা টোটালটার আগে বসছে। আসলে ভাই এগুলা এমন না যে রুলস ধরে ধরে তোমাকে পড়াইতে হবে, বা রুলস ধরে ধরে তোমার নিজের পড়তে হবে, এমন কিছু না। তোমার জাস্ট পড়ে পড়ে যাইতে হবে সোজা হিসাবে। পরের কথায় আসি, ইউ নো দ্যাট দ্য আর্থ ইজ এ প্ল্যানেট, হ্যাঁ, দ্যাট দ্য আর্থ ইজ এ প্ল্যানেট। তো এইখানেও দেখো একটা আইডেন্টিফায়ার দ্যাট। তো দ্যাট হচ্ছে এখানে কোন ফ্রেজ, এটা কোশ্চেনটা করছে। প্রথমত এটা তোমার সাবঅর্ডিনেট ক্লজ, মেইন ক্লজটা হচ্ছে উই নো। তারপর দ্য আন্ডারলাইন পার্ট ইজ এ নাউন, নাউন ক্লজ। তো এখানে একটা আমি মাঝে মাঝে এটা কাজে লাগাই যে ধরো টোটালটা দিয়ে তোমাকে যদি বলে এটা কোন ক্লজ, তো এটা নাউন ক্লজ হওয়ার রিচেক করার উপায় হচ্ছে এই টোটাল জায়গাতে তুমি যদি ইট বসাও, আইটি, তাহলে যদি একটা সেন্টেন্সের মতো কাজ করে তাহলে ধরে নিবা যে ওইটা ভাই টোটাল একটা বাক্য হইছে, তার মানে ওইটা নাউন ক্লজ। যেমন উই নো ইট, এটা হয় উই নো দ্যাট দ্য আর্থ ইজ এ প্ল্যানেট। তো এখানে যদি আমি টোটালটার মধ্যে মানে ছাড়ায় ইট বসাই দেই, উই নো ইট আসে। তো উই নো ইট এটা হচ্ছে একটা তাহলে নাউন ক্লজ। তো নাউন ক্লজ কোনটা, অ্যাডজেক্টিভ ক্লজ কোনটা, অ্যাডভার্বিয়াল ক্লজ কোনগুলো, এগুলো যেন আমরা ভাই পারি। টেল মি ফ্র্যাঙ্কলি হোয়াই ইউ ডিড দিস। তো হোয়াই ইউ ডিড দিস, দেখো এটাকে কি এখানে ইট বসাইলে হয় টেল মি ফ্র্যাঙ্কলি ইট, বা
এটা ফ্র্যাঙ্কলি একটু পরে ধরে যদি আমরা ধরি, যেমন টেল মি ইট ফ্র্যাঙ্কলি, তাও একটা সেন্টেন্সের মতো হয়, কিন্তু টেল মি ফ্র্যাঙ্কলি হোয়াই ইউ ডিড দিস, এটা একটা নাউন ক্লজ। হুইচ ওয়ান, হুইচ অফ দ্য সেন্টেন্স কন্টেন্স অ্যান অ্যাডজেক্টিভ ক্লজ। যেমন এখানে দেওয়া আছে দ্য অ্যামাউন্ট আই হ্যাড ইন দ্য ব্যাংক ওয়াজ এক্স্যাক্টলি 60 পাউন্ড, contains an adjective clause. The amount I had in the bank was exactly 60 pound. আচ্ছা, এখানে দুইটা অপশন দেওয়া, এখানে ডেন্টালে আসা প্রশ্ন ভাই, এটা ডেন্টাল 21-22-এ। The amount was exactly 60 pounds আর আচ্ছা I had in the bank এটা একটা পার্ট, এখানে I had in the bank আর the amount was 60 pounds এটা আরেকটা পার্ট। তো এইখানে মোস্ট প্রবাবলি অ্যাডজেক্টিভ বোঝাচ্ছে কোনো একটা পরিমাণ বোঝানোর জন্য, এরকম কিছু একটা। আচ্ছা, তারপরে আসে আই হ্যাভ নো কিথ অ্যান্ড কিন। তো এখানে কিথ অ্যান্ড কিন হচ্ছে আই নো ইট, আই হ্যাভ নো ইট, এটা বাক্য হয় না, তারপরও একটু পড়ে পড়ে মনে রাখতে হবে আই নো কিথ অ্যান্ড কিন ইন দ্য টাউন, কারণ এটা টোটাল একটা সাবজেক্টের মতো বা টোটাল একটা কিছু বোঝায়। আচ্ছা, হি ইজ এ আইশোর টু মি, তো এখানে আইশোর একটা নাউন ফেস, একটা নাউন। তারপরে ক্ষেত্রে কারণ এই অ্যান আর্টিকেল আমরা জানি একটা প্রোনাউন, সরি একটা অ্যাডজেক্টিভ, এখানে একটা অ্যাডজেক্টিভ আর এতটুকু পার্ট হচ্ছে ভাইয়া নাউন। তারপরের কথা রাইটিং ডায়েরি ইজ ভেরি গুড ফর প্র্যাকটিস ডেভেলপমেন্ট, আচ্ছা সামথিং। তো রাইটিং এ ডায়েরি, তো এখানেও যদি আমরা ইট বসাই, ইট ইজ এ ভেরি গুড প্র্যাকটিস, এটা একটা সেন্টেন্স হয় এরকম। বা রাইটিং এ ডায়েরি, এটা আমাদের নাউন ফ্রেজ, দেখলে বোঝা যাচ্ছে কারণ সাবজেক্টের মতো কাজ করতেছে। পরের কথায় আসি, যেমন হি ইজ এ ম্যান টু ডিপেন্ড অন, এখানে আবারও আসি টু ডিপেন্ড অন, এটা একটা অ্যাডজেক্টিভ ক্লজ, কারণ ভাইয়া কোনো একটা নাউনের পরে যেগুলো বসে ওগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যাডজেক্টিভ ক্লজ হয়। হি ইজ এ ম্যান টু ডিপেন্ড অন মানে একটা নাউনকে মডিফাই করতেছে। পরের কথায় আসি, যেমন হিজ ড্রিম দ্যাট হি উইল বি এ বিসিএস ক্যাডার, হিজ ড্রিম দ্যাট হি উইল বি এ বিসিএস ক্যাডার, এটা একটা নাউন ক্লজ, কারণ টোটালটা একটা ভার্বের পরে বসছে, টোটাল জিনিসটাই। তারপরে টু উইন এ প্রাইজ ইজ মাই অ্যাম্বিশন, এটা নাউন ক্লজ, নাউন ফ্রেজ দেখে বোঝা যাচ্ছে। আচ্ছা, ফ্রেজার ক্লজের মধ্যে মেইন ডিফারেন্সিয়েটিং পয়েন্টটা কি, যেমন ফ্রেজের মধ্যে একটা গ্রুপ অফ ওয়ার্ড থাকবে, বাট ক্লজের মধ্যে একটা গ্রুপ অফ ওয়ার্ড থাকবে না। ক্লজের মধ্যে একটা টোটাল থাকবে, একটা সেন্টেন্সের মতো একটা ফাইনাইট ভার্ব থাকবে, সাবজেক্ট থাকবে, ফাইনাইট ভার্ব থাকবে, এভাবে বোঝা যাবে। পরের কথায় আসি, এগুলো খুবই ইম্পর্টেন্ট ভাইয়া, তার জন্য মোটামুটি পড়াই দিই। যেমন দিস ইজ দ্য বুক আই লস্ট, এখানে আই লস্ট হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ক্লজ। তারপরে কারণ বুকের পরে বসছে, তো বুক এখানে একটা নাউন, নাউনের পরে এখানে যা যা বসবে ধরে নিব এটা অ্যাডজেক্টিভ ক্লজ। পিপল হু হ্যাভ পুয়ার ডায়েটস আর লাইকলি টু ক্যাচ কোল্ড, তো এখানে পিপল হু হ্যাভ পুয়ার ডায়েটস, এটা কি, এটা একটা অ্যাডজেক্টিভ ক্লজ নাকি এখানে কোনটা দেওয়া, দ্য ডিপেন্ড, দ্য ডিপ দ্য ডিপ দ্য ডিপেন্ড ক্লজ, এখানে ডিপেন্ডেন্ট, আচ্ছা দ্য ডিপেন্ডেন্ট ক্লজ বোঝাচ্ছে। আচ্ছা, পিপল হু হ্যাভ পুয়ারলি ডায়েটস আর লাইকলি টু ক্যাচ দ্য কোল্ড, হ্যাঁ এটা সামহাও অ্যাডজেক্টিভ ক্লজে বোঝাচ্ছে, ঠিক আছে ঠিক আছে। তারপরে আসি আই নো দ্য বয় হু কেম হিয়ার ইয়েস্টারডে, এটা অ্যাডজেক্টিভ ক্লজ। তারপরে কারণ বয়ের পরে বসছে ভাইয়া, এভাবে ম্যাক্সিমাম মিলানো যায়, ম্যাক্সিমাম মিলানো যায় না, কিছু কিছু আছে তুমি বুঝবাও না শেষ মুহূর্তে, একটু দেখে দেখে যাবা, যতটুকু পারা যায়, যতটুকু কমন পাওয়া যায়, কমন আসা প্রশ্নগুলো যেন না ভুল করি। হোয়ার হি ওয়াজ বর্ন, এটা একটা টোটালটা দেখো সাবজেক্টের মতো ব্যবহার করা হয়েছে। হোয়ার হি ওয়াজ বর্ন ইজ নট নোন, তো এটা একটা নাউন ক্লজ। তারপরে হুইচ সেন্টেন্স ইজ উইথ অ্যান অ্যাডভার্ব ক্লজ, অ্যাডভার্ব ক্লজ চেনার উপায় কি তাহলে ভাইয়া, হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়ার্ক, তো হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়ার্ক, তো এখানে একটা অ্যাডভার্বিয়াল ক্লজের মতো ইউজ হয়েছে, হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়ার্ক। ওকে, তারপরে হুইচ অফ দ্য, এখানে মোস্ট প্রবাবলি এই উইকটা অ্যাডজেক্টিভের ন্যায় কাজ করতেছে, অ্যাডজেক্টিভকে যে মডিফাই করতেছে সে অ্যাডভার্ব, এই রুল অনুযায়ী বসছে। পরের কথায় হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স কন্টেন্স অ্যান অ্যাডভার্ব ক্লজ, তো এটাও মেডিকেল আসা কোশ্চেন। এটার অ্যান্সার হচ্ছে ইউ ক্যান বি অ্যালাউড হোয়ার হেয়ার অনলি ইফ ইউ আর স্টুডেন্ট, এটা অ্যাডভার্বিয়াল ক্লজ বোঝাচ্ছে। তো
ইউ ক্যান বি অ্যালাউড হিয়ার অনলি ইফ ইউ আর এ স্টুডেন্ট। এইখানে এই ওয়ার্ডটুকু অ্যাডভার্বিয়াল ক্লজ হিসেবে ইউজ হয়েছে, অনলি ইফ ইউ আর এ স্টুডেন্ট। ওকে, এটারও রুল আছে ভাই, আপাতত আমরা মনে রাখি। তারপর আসি সিটিং হ্যাভিলি দ্য চিকেন ইট লেক। এখানে সিটিং হ্যাভিলি এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ, প্রথমত ঠিক আছে, কিন্তু এটা আচ্ছা। তারপর আসি হি র্যান উইথ গ্রেট স্পিড। এখানে উইথ গ্রেট স্পিড এটা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, কারণ র্যানের পরে বসছে হি র্যান উইথ গ্রেট স্পিড। এখানে র্যান একটা ভার্বকে মডিফাই করছে তার জন্য। স্ট্রাইক হোয়াইল দ্য আয়রন ইজ হট। তো স্ট্রাইক কিন্তু একটা ভাইয়া ভার্ব, তো ভার্বের পরে টোটালটাই তাহলে ভার্বকে মডিফাই করতেছে, অ্যাডভার্বিয়াল ক্লোজ। হি ওয়ার্ক উইথ অল সিনসিয়ারিটি, এখানেও ভার্বকে মডিফাই করতেছে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তারপরে উই ওয়ার ওয়েটিং ফর দ্য বাস। তো ওয়েটিং এই ওয়ার্ডকে মডিফাই করার জন্য ফর দ্য বাস, ওয়েটিং ফর দ্য বাস এটাও অ্যাডভার্বিয়াল ক্লজ নাকি না, প্রিপোজিশনাল ক্লজ। উই ওয়ার ওয়েটিং ফর দ্য বাস, এখানে আচ্ছা এখানে একটু একটু চেঞ্জেস আসছে। এখানে একটু চেঞ্জ আছে, এটা একটু দেখা লাগবে ভাইয়া, এটা একটু রিচেক হয়ে দেখা লাগবে, না দেখতে পারলেও তুমি একটু মনে রাখো। তারপরে আসে দ্য ট্রেন ইজ মুভিং ফাস্ট এনাফ। এখানে ফাস্ট এনাফ অ্যাডভার্বিয়াল ক্লজ, কারণ ট্রেনের একটা গতি বোঝাচ্ছে বা কোনো একটা অবস্থা বোঝাচ্ছে। আচ্ছা, তারপরে এগুলো মোটামুটি পারা যাবে, কনজাংশনাল ফ্রেজ আসে না খুব একটা। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মধ্যে কিছু কিছু জিনিস দেখাই দিই, মোটামুটি বাকিগুলো তোমরা পারবা। যেমন আইদার ওর নাইদার নোর যদি থাকে, তাহলে ভার্বের কাছাকাছি যে সাবজেক্ট বসবে, মানে মোস্ট প্রবাবলি মানে পরের যে সাবজেক্টটা থাকবে, ২ টা সাবজেক্ট যদি থাকে বা ২ টা হিসাবের মধ্যে তার পরেরটা অনুযায়ী ভার্বটা হবে। যেমন কিন্তু অ্যাজ ওয়েল এস যদি থাকে, উইথ, টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাজ ওয়েল এস, তাহলে আগেরটা অনুযায়ী বসে। যেমন ভাইয়া হি অ্যাজ ওয়েল এস হিজ প্যারেন্টস ড্যাশ স্পেন্ডিং ভ্যাকেশন। তো এখানে হি অনুযায়ী কিন্তু বসবে ভার্বটা, যেমন এখানে ইজ বসছে, প্যারেন্টসের সাথে হিসাবে বসে নাই। পরের কথায় আসি, যেমন রিনা অ্যাজ ওয়েল এস হার সিস্টার, ধরুন এখানে দেওয়া আছে হার সিস্টার্স, তারপরে কিন্তু সিস্টার্স অনুযায়ী বসবে না, সি অনুযায়ী মানে রিনা অনুযায়ী বসবে। তো রিনা পরে হ্যাজ বসছে। পরে পরে কথা আসি ভাইয়া, এখানে দ্য ডেকোরেটর অফ এ নিউ অফিসার ব্লক ইনক্লুডিং দ্য ফার্নিচার অ্যান্ড দ্য কার্টেন্স ইজ মোস্টলি প্লিজিং। আচ্ছা, নাইদার দ্য মুন নর দ্য স্টার্স, তো স্টার্স অনুযায়ী হওয়ার কথা, ওয়ার ভিজিবল, ঠিক আছে, তো মানে আর অথবা ওয়ার ভিজিবল। আচ্ছা, লাস্ট নাইট যেহেতু দেওয়া আছে তাহলে ওয়ারই বসবে, ওয়ার ভিজিবল অ্যাট দ্য নাইট। তারপরে কথা অল অফ, সাম অফ, মোস্ট অফ এগুলো যদি বসে, তাহলে তোমার পার্সেন্টেজের পরে মানে অল অফ, এ লট অফ, তাহলে পরের সাবজেক্ট অনুযায়ী ভার্বটা বসবে। ইচ অফ, আইদার অফ, নাইদার অফ, এটা তো বললামই আমরা, সিঙ্গুলার ভার্ব বসে। ইচ অফের পরে সবসময় সিঙ্গুলার ভার্ব বসে, এটা একটু মাথায় রাখবো। তারপরে নাউন অ্যান্ড নাউনের নাউন অ্যান্ড নাউন একটিমাত্র বা সমন্বিত ধারণা বসালে সিঙ্গুলার বসবে। এগুলো আসলে মানে উদাহরণ পরে আমাদের মেইন কাজের কাজ হবে। সামনে আসি ভাই, যেমন ওয়ান অফ মাই সিস্টার্স ইজ এ নার্স, ওয়ান অফ মাই সিস্টার্স ইজ এ নার্স। তো এখানে ওয়ান অফ যদি থাকে, এখানে সিস্টার্স সবসময় মানে ওয়ান অফ থাকলে ভার্বের সিঙ্গুলার ফর্মেট বসবে, বাট সাবজেক্টের কিন্তু প্লুরাল ফর্মেটেই বসে। তো ওয়ান অফ মাই সিস্টার্স ইজ এ নার্স। ওকে, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে ডিপেন্ডিং অন ইউ, অল অফ ইট ডিপেন্ডস অন ইউ, এই যে এটা অল অফের পরে আমাদের ভার্বের সিঙ্গুলার ফর্মেটটা বসবে, ডিপেন্ডস অন ইউ। স্লো অ্যান্ড স্টেডি টোটাল একটা সম্মিলিত অবস্থা বোঝাচ্ছে, উইন্স দ্য রেস। অ্যাট লিস্ট ওয়ান অফ দ্য স্টুডেন্টস, তো অ্যাট লিস্ট ওয়ান অফ দ্য, এই ওয়ান অফ দ্য ওয়ার্ডটুকু আছে, স্টুডেন্টস থাকুক আর যেটা থাকুক, ওয়ান অফ থাকলে আমাদের এখানে ভার্বের সিঙ্গুলার ফর্মেট বসবে গেটস। পরের কথা, দ্য নিউজ ড্যাশ অলওয়েজ ব্যাড নিউজ। দ্য নিউজ, নিউজ এখানে সবসময় তোমার সিঙ্গুলার হিসেবে বসে, তার জন্য ইস। কফি অ্যান্ড টি, কফি অ্যান্ড টি এই দুইটা আলাদা আলাদা বোঝায়, তার কফি অ্যান্ড টি ওয়ার। তারপর এগুলো ভাইয়া পারবা, একটু প্র্যাকটিস করে নিও, একটু দেখে নিও। পরের টপিকে চলে আসি। পরের টপিকের মধ্যে রাইট ফর্ম ভার্বের মধ্যে মোটামুটি একই হিসাব নিকাশি, একদম ইজি জিনিস, এগুলো আগেও আমরা পড়ছি। আমরা আসি কিছু সিনোনিম অ্যান্টোনিম দেখি, এখান থেকে অনেক কিছু প্রশ্ন আসে। যেমন আর্টিসান, আর্টিসান মানে হচ্ছে কারিগর, তো এ ক্রাফট পারসন। দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড এনার্কি, অরাজকতা,
ললেসনেস, অ্যানার্কি, অরাজকতা, এটা সিনোনিম হচ্ছে ললেসনেস। দ্য ওয়ার্ড অ্যাবিলিটি, দক্ষতা, অ্যাভেইল। হ্যাঁ, তো আচ্ছা, এখানে মনে হয় একটু সংক্ষেপ করে দিছে কোশ্চেনটা। সংক্ষেপ করে দিছে বলতে অ্যাবিলিটির এখানে সিনোনিম অ্যান্টোনিম বোঝাচ্ছে। অ্যাবিলিটি, the synonym of the word, synonym of ability are all of the words except talent or avail. avail আচ্ছা, পরেরটি আসে synonym of the word accuracy। হ্যাঁ, accuracy এটা ঠিক আছে। accuracy হচ্ছে প্রিসিশন, এটা সিনোনিমাস। অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড এওয়ার, এওয়ারের অ্যান্টোনিম হচ্ছে তোমার, এওয়ার হচ্ছে সচেতন, তাহলে ইগনোরেন্ট বা ইগনোর, এটা হচ্ছে অ্যান্টোনিম। সিনোনিম অফ দ্য ওয়ার্ড এন্টিপ্যাথি, তো এন্টিপ্যাথি হচ্ছে স্ট্রং ডিসলাইক, এটা সিনোনিম, ঠিক আছে। সিনোনিম অফ দ্য ওয়ার্ড অ্যালটিটিউড, অ্যালটিটিউড হচ্ছে দ্য হাইট, ঠিক আছে। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ওয়ার্ড অ্যাপল, অ্যাপল হচ্ছে আতঙ্কিত করা, তো অ্যাপল ডিজমে, ঠিক আছে, এটা ভাইয়া অ্যাপল সিনোনিমাস হচ্ছে ডিজমে। এ চার্ট ওয়াজ অ্যাপেন্ডেড টু দ্য রিপোর্ট, এখানে অ্যাপেন্ডেড মানে অ্যাটাচ করা, সংযোজিত করা, অ্যাটাচমেন্ট। তারপর দ্য নিউ অফার অফ জব ওয়াজ অ্যালিউরিং, অ্যালিউরিং মানে হচ্ছে টেম্পটিং, অ্যালিউরিং মানে লোভনীয় বা টেম্পটিং। তারপরে দিকে আসি, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড অ্যামিকেবল, অ্যামিকেবল মানে শান্তিপ্রিয় বা ভালো, ফ্রেন্ডলি। তারপর চুজ দ্য কারেক্ট সিনোনিমাস অফ দ্য ওয়ার্ড অ্যানিহিলেট, অ্যানিহিলেট মানে ধ্বংস করা, ডিস্ট্রয় করা, খুব ইম্পর্টেন্ট। তারপরে সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি, তো অ্যাডভার্সিটি এখানে হেয়ার দ্য অ্যাডভার্সিটি মিনস তোমার আনসার্টেনিটি নাকি ডিফিকাল্টি, ডিফিকাল্টি প্রতিকূলতা। আচ্ছা, তারপরে দিকে এখানে কিছু কোশ্চেন দেখি, যেমন অসপিসিয়াস, অসপিসিয়াস মানে হচ্ছে শুভ, তো ফরচুনেট, অসপিসিয়াস। তারপরে দিকে ভাইয়া হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড অ্যামালগামেট, অ্যামালগামেট মানে একত্রিত করা, তো অ্যান্টোনিম হবে বিভাজিত করা, সিগ্রিগেট। তারপর দ্য ওয়ার্ড মোস্টলি নিয়ারলি অপোজিট মিনিং অফ দ্য ওয়ার্ড তোমার অ্যাসুয়েজ মানে উপশম করা, তো এটার টোটালি অপোজিট হচ্ছে ইনফ্লেম। অ্যাসুয়েট মানে যদি উপশম করা, ধরো আমরা শুনছি না ইনফ্লামেশন, ইনফ্লামেশন মানে ভালো নাকি খারাপ জিনিস এভাবে, তো ইনফ্লামেশন খারাপ মনে রাখি, তো ইনফ্লেম বা প্রভাবিত করা খারাপভাবে এরকম, তো উপশম করা অ্যাসুয়েজ। দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড বিজায়ার, বিজায়ার মানে অদ্ভুত, তো অ্যান্টোনিম হবে এটা নর্মাল। হুইচ অফ দ্য ফলোইং সিনোনিম অফ দ্য ওয়ার্ড বার্গেইন, দরদামাদামি করা, তো সিনোনিমাস হচ্ছে নেগোশিয়েট, নেগোশিয়েশন। তারপর দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড বয়েস্টারাস, হইচইপূর্ণ, তো এটা হচ্ছে কোয়াইট, শান্ত। বাউন্টি, উদারতা, এটা অ্যান্টোনিম চাইছে না, ক্লোজেস্ট মিনিং, ক্লোজেস্ট মিনিং হচ্ছে জেনারোসিটি, মানে সিনোনিম চাইছে। ওকে, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড বিলেটেড, বিলেটেড বিলম্বিত করা, টার্ডি, এটাও সিনোনিমাস, টার্ডি আর বিলেটেড। তারপর দ্য ওয়ার্ড ব্রিটেল, ভেঙে যাওয়া, ফ্র্যাজাইল, ফ্র্যাজাইল মানে হচ্ছে ভঙ্গুর, ভেঙে যাওয়া। তারপরে চুজ দ্য কারেক্ট সিনোনিম অফ দ্য ওয়ার্ড বেনেভলেন্ট, বেনেভলেন্ট মানে হচ্ছে জেনারাস। পরের কথা, দ্য tourists have decided to take the cruise, so they went to the travel agency some brochures, brochures মানে হচ্ছে ছোট ছোট পুস্তিকা, তো ব্রোচিউরের আরেকটা হচ্ছে প্যাম্পলেট, ছোট ছোট পুস্তিকা। পরে দিতে দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ব্যারেন, ব্যারেন হচ্ছে অনুর্বর, তো এটা হচ্ছে ফার্টাইল। পরের কথা, দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড বেলিজারেন্ট, তো যুদ্ধরত, তো হোস্টাইল, হোস্টাইলিটি, যুদ্ধরত, হোস্টাইলিটি মানে কিন্তু যুদ্ধ, ফ্রেন্ডলি মানে ভালো, অ্যামিকেবল শত্রুতা না, বন্ধুত্বমূলক, আর হোস্টাইল মানে শত্রুতা। আচ্ছা, তো এগুলোই আমরা সিনোনিম অ্যান্টোনিম থেকে দেখব, খুবই ইম্পর্টেন্ট ভাই। বায়াসড, বায়াসডের অ্যান্টোনিম হচ্ছে নিউট্রাল, বায়াসড। তারপরে এদিকে আসি, বায়াস মানে হচ্ছে তোমার পক্ষপাতিত্ব করা, আর নিউট্রাল হচ্ছে নিউট্রাল। পরে দ্য ওয়ার্ড ব্লাডি, ব্লাডি ঝাপসা, তো আনক্লিয়ার, এটা সিনোনিমাস। দ্য চুজ দ্য কারেক্ট সিনোনিম অফ দ্য ওয়ার্ড চিয়ারফুল, চিয়ারফুল হচ্ছে বোয়েন্ট, হ্যাঁ বোয়েন্ট, প্রফুল্ল, ঠিক আছে। তারপরে ডাল তো হচ্ছে তোমার চেয়ারফুলের উল্টা, ডাল মানে মরে যাওয়া, মানে মরে যাওয়া মানে হচ্ছে মৃতপ্রায় বা মুমূর্ষ বা ভালো লাগে না এরকম অবস্থা। পরে হুইচ অফ দ্য ফলোইং অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড কানিং, কানিং হচ্ছে ধূর্ত, তো গালিনেস, গিলনেস, হ্যাঁ। তো হ্যাঁ, কানিং হচ্ছে ধূর্ত, বাট ওইটা হচ্ছে সরলতা,
আচ্ছা, ফ্রি ফ্রম ডিসিট। তো এটার আরেকটা কানিং এর হচ্ছে ডিসিট, ডিসিআইটি, সিআইটি, ডিসিট। ডিসিট মানে বোঝায় হচ্ছে তোমার ধূর্ততা, আর ডিসিটের উল্টাটা হচ্ছে গালিনেস বা গিলনেস বা কিছু একটা। তারপরে দিকে সিনেমা অফ দ্য ওয়ার্ড কর্টিয়াস, বিনম্রতা। কর্টিয়াসের সিনোনিমাস হচ্ছে পোলাইট। তারপর দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড কনসার্ন, তো কনসার্নের সিনোনিমাস হচ্ছে ওরি। দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড কম্বিনেশন, কম্বিনেশন এর অ্যান্টোনিম হচ্ছে সেপারেশন, এটা তো আমরা একটু আগে পড়লাম। কনকর্ড মানে একত্রিত হওয়া, কনকর্ডের উল্টো হবে কনফ্লিক্ট। দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড সিনিক্যাল, সিনিক্যাল হচ্ছে লিবারাল, সিনিক্যাল মানে নিষ্ঠুর, আর লিবারাল হচ্ছে তোমার উদার এরকম। তারপর দ্য হোয়াট ইজ দ্য মিনিং অফ, আচ্ছা তারপরে আরেকটা কোশ্চেন আছে এখানে তোমার, এটা হচ্ছে গালিবল মানে হচ্ছে তোমার ইজিলি ডিসিভড এরকম কিছু একটা বোঝায়। ইজিলি ডিসিভড অর ট্রিকড, ট্রিকড, ট্রিকড। তো গালিবল হচ্ছে ট্রিকড। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড কম্পিটেন্ট, দক্ষ। তো কম্পিটেন্টের সিনোনিম হচ্ছে ক্যাপাবল। চুজ দ্য কারেক্ট অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড কন্ট্রোভার্সি। তো কন্ট্রোভার্সির অ্যান্টোনিম হচ্ছে আনঅ্যানিমিটি। হ্যাঁ ঠিক আছে, আনঅ্যানিমিটি, কোনো ধরনের শত্রুতা না। কনস্পিশিয়াস, সুস্পষ্ট। সুস্পষ্টর সিনোনিমাস হচ্ছে নোটিসেবল। তারপরে কনজেনিটাল, সহজাত। তো কনজেনিটালের এখানে অ্যান্টোনিম চাইছে, দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড হচ্ছে হোস্টাইল। তারপরে দ্য রাইটিং বিকামস কনসাইজ, কনসাইজ সংক্ষিপ্ত। তো কনসাইজের সিনোনিমাস, দ্য রাইটিং বিকামস কনসাইজ হোয়েন ইট ইজ সাকসিন্ট। সাকসিন্ট এখানে সিনোনিমাসই বোঝানো হয়েছে মোস্ট প্রবাবলি। ব্রিফলি এক্সপ্লেইন বা ক্লিয়ারলি অ্যাবসেন্ট, এক্সপ্লেইন এরকম। এক্সপ্লেইন সামথিং ইন সাম ফিউ ওয়ার্ড। তো ভাইয়া সাকসিন্ট এই ওয়ার্ডটা মানে হচ্ছে ব্রিফলি বোঝানো বা সংক্ষেপে বোঝানো। এটা একটু মাথায় রাখবো। তারপরে দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ক্ল্যান, ক্ল্যান্ডেস্টাইন, গোপন। তো ক্ল্যান্ডেস্টাইনের অ্যান্টোনিম হবে রিভিল করে দেওয়া। তো এগুলো একটু ভাইয়া পড়ে ফেলবা, আমি যে কয়টা পারলাম এই কয়টা দেখা দিলাম 40টার মতো। তুমি একটু ভাইয়া বাকিগুলো যেগুলো দিছি এটা পড়বা, এবং যেগুলো বলছি এগুলো তো পড়বাই, যেগুলো পড়তে বলছি। তারপরের বর্তীতে সিনোনিম অ্যান্টোনিম এই কয়টা পড়লেই মোটামুটি এনাফ। যেমন বিসিএসসি এগুলো আসছে প্যানারোমিক, এই প্রশ্নগুলো। প্যানারোমিক হচ্ছে সিনিক মানে খুবই দৃশ্য, সুন্দর দৃশ্য। প্যানারোমিক নেটিভ, স্থানীয়। তো এটার অ্যান্টোনিম হবে এলিয়েন। তারপরে এদিকে এগুলো বিসিএস এ ডেন্টালি আসা প্রশ্নগুলো বারবার দেখবো। পার্সিয়েন্ট, প্রাসঙ্গিক। তো এটার তোমার সিনোনিমাস হচ্ছে রিলিভেন্ট, পার্সিয়েন্ট রিলিভেন্ট। পোলাইট, পোলাইটের দেখো 21-এ আসছে পোলাইট, ভদ্র। তো এটার কর্টিয়াস, এটা সিনোনিমাস। তো এই টাইপের প্রশ্ন যেগুলো তোমার বিসিএস এ অলরেডি আসছে, সিনোনিম অ্যান্টোনিম এই কয়টা পড়লে কিন্তু হয়ে যায়। পরে কথায় আসি। মোটামুটি অনেকগুলোই সিনোনিম তুলে দিছি, আমি তো পিডিএফটা দিয়ে দিব। এখান থেকে কিছু স্পেলিং তুলে দিছি। স্পেলিং তো আর ভাই পড়ায় দেওয়ার ওইভাবে কিছু নাই, বাট স্পেলিংগুলো একটু নিজে নিজে প্র্যাকটিস করবো। যে কয়টা দিয়েছি 52টা, 52টা তোমার লিখতে 52 মিনিট লাগবে। তুমি একটু ঠান্ডা মাথায় একটু কয়েকটা দেখবা, যেমন সোভেরেইনটি, সার্বভৌমত্ব, এটা আসার মতো। মেডিকেল একটা আসছিল, যেমন রেনেসা, রেনেসেন্স, এগুলা। তো তুমি আসলে যেমন যেমন তুমি এগুলা মুখে উচ্চারণ করার থেকে স্পেলিংয়ে যেভাবে উচ্চারণ করা হয় ওইভাবে পড়বা, তাহলে তোমার জন্য ইজি হবে। যেমন যেমন এটা হচ্ছে প্লেজারিজম। তো তুমি যদি ভাই প্লেজারিজম প্লেজারিজম করো তাহলে পরীক্ষার হলে তো আর এটা পারবো না। তো তুমি এভাবে মনে রাখতে পারো প্লেজিয়ারিজম, প্লেজিয়ারিজম এভাবে এক একটা এক একভাবে বানানো যায়। রিডানডেন্সি, তারপর ইনফিডেলিটি। এভাবে তুমি একটু প্র্যাকটিস করতে পারো লিখে লিখে অথবা মুখে বলে বলে। স্পেলিংগুলো আমি তুলে দিলাম কয়েকটা, এগুলো পিডিএফে তো দিয়েই দিব ভাই আমাদের টেলিগ্রাম গ্রুপে। নিচে টেলিগ্রামে লিঙ্ক দিয়ে দিচ্ছি, কিন্তু ভাই একটু দেখো কষ্ট করে, টেলিগ্রামে ঢুকে এই পিডিএফটা পেয়ে যাবো। ইডিয়মস অ্যান্ড ফ্রেজে আসি ভাই, খুব ইম্পর্টেন্ট। ইডিয়মস অ্যান্ড ফ্রেজের মধ্যে কয়েকটা আমি বলি, যেমন স্মেল এ র্যাট, এটা মানে কোনো কিছু সাসপেক্ট করা। তারপরে ফ্রেঞ্চ লিভ, এটা মানে হচ্ছে লিভ উইদাউট এনি পারমিশন, ফ্রেঞ্চ লিভ।
তারপরে টেক সামওয়ান টু টাস্ক, এটা মানে রিবিউক সামওয়ান। রিবিউক সামওয়ান মানে ধরো তোমার বন্ধু তোমারে মানে সামহাউ তোমার বন্ধু তোমাকে কোনো টেক টেক টু এনি টাস্ক এরকম কিছু করছে, মানে রিবিউক সামওয়ান বলতে বোঝায় মানে ধোকা দেওয়া, বের করে দেওয়া, তিরস্কার করা এরকম। আচ্ছা পরের কথা, দ্য ইডিয়মস ইজ আইসিং অন দ্য কেক। আইসিং অন দ্য কেক মানে বোঝায় আননেসেসারি এডিশন, খুবই ইম্পর্টেন্ট ভাই, এটা খুবই, এটা পরীক্ষা কিন্তু খুবই আসবে যে আইসিং অফ দ্য কেক এটা মানে কি আননেসেসারি এডিশন। পরের কথা আসি, হি গট দ্য প্রিন্স ড্যাশ হার্ডওয়ার্ক বাই ডিন্ট অফ হার্ডওয়ার্ক, সবসময় বাই ডিন্ট অফ হার্ডওয়ার্কই হয়। তারপরে দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড গিভ অ্যাওয়ে ডোনেট মানে দিয়ে দেওয়া। তারপরে এ গালা ডে মানে ফেস্টিভ ডে, গালা নাইট বলে ওরকম ফেস্টিভ্যাল নাইট। তারপরে কল ইট এ ডে মানে ফিনিশ দ্য ওয়ার্ক, খুব ইম্পর্টেন্ট, কল ইট এ ডে ফিনিশ দ্য ওয়ার্ক। পরবর্তীতে হোয়াট ডাজ দ্য ফ্রেজ কিপ ইউর চেইন আপ, এখানে বি চিয়ারফুল, কিপ ইউর চেইন আপ মানে বোঝায় মানে হেসে থাকা, হাসি খুশিভাবে কথা বলা, বি চেয়ারফুল। দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড টু প্লে ফেয়ার টু অ্যাভয়েড দ্য চিটিং, ফ্লেয়ার খেলা বলতে বোঝায় যেটা। তারপরে আউট অফ দ্য উডস মানে কি ফ্রি ফ্রম ডিফিকাল্টিস, পারা যাবে এটা। দ্য ক্যারিয়েডে মানে উইন, ক্যারিয়েডে আই হ্যাভ ক্যারিয়েডে মানে আমি জিতেছি এরকম। তারপরে পাস্ট হিমসেলফ অফ মানে প্রিটেন্ড টু বি মানে ভান নেওয়া, ভাব করা এরকম। তারপরে রিড বিটুইন দ্য লাইন, খুব ভালো মতো পড়া, রিড বিটুইন দ্য লাইন। তো এটা ইমপ্লাইজ করে হচ্ছে আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ ইমপ্লাইড নট হোয়াট ইজ এক্স্যাক্টলি স্টেটেড। তো কিছু কিছু লেখা থাকে না যেটা হচ্ছে মানে পড়লে একরকম বাট ভিতরে মিনিংটা আরেক রকম, ওরকমভাবে বোঝাচ্ছে, রিড বিটুইন দ্য লাইন। তারপর পরবর্তীতে হোল্ড দ্য ওয়াটার মানে বিয়ার এক্সামিনেশন। হোয়াইট এলিফ্যান্ট এ কস্টলি ট্রাভেলসাম পজিশন। তারপর এটা খুবই দেখো কতবার আসছে একই কোশ্চেন, হোয়াইট এলিফ্যান্ট এবারও তুলে দিতে পারে, এটা কিন্তু ভালো মতো দেখে যাও। তারপরে উইদাউট ইস্যু মানে বোঝায় চাইল্ডলেস, ইস্যু বলতে এখানে বাচ্চা কাচ্চা বোঝাচ্ছে। তারপরে ফুটলস অ্যান্ড ফ্যান্সি ফ্রি মানে ফ্রি অ্যান্ড এনজয় ওয়ানসেলফ, হ্যাঁ এটাও ইম্পর্টেন্ট। ফুটলস অ্যান্ড ফ্যান্সি ফ্রি টু এনজয় ওয়ানসেলফ। আচ্ছা হি শোড কোল্ড শোল্ডার হোয়েন দ্য ডেঞ্জার কেম। কোল্ড শোল্ডার মানে বোঝায় এখানে তোমার বন্ধুত্বমূলক অবস্থা ছাড়া মানে অ্যামিকেবল এরকম, শো দ্য আনফ্রেন্ডলিনেস এরকম কিছু একটা বোঝায়, আনফ্রেন্ডলিনেস বা বন্ধুত্বমূলক না। আচ্ছা কোল্ড শোল্ডার পারবা এটা দেখে যাবো। তারপরে ব্লক হেড মানে হচ্ছে ফুলিশ মানে মাথা মোটা এরকম। তারপরে দ্য পারসন হু হিজ হেড ইজ ইন দ্য ক্লাউড, যার মানে হুজ হেড ইজ ইন দ্য ক্লাউড এটা মানে কি বোঝায় ডিয়ার ড্রিমার মানে সবসময় উপরে চিন্তা করে, মানে একদম আকাশে বাতাসে চিন্তা করে এরকম বোঝায়। দ্য কারেক্ট ইংলিশ ইডিয়মস অফ শাস্তি দেওয়া, ব্রিং দ্য বুক না ব্রিং টু বুক হচ্ছে শাস্তি দেওয়া। উইথ ওপেন আর্মস এটা মানে কি বোঝায় ওয়ার্মলি, খুবই ইম্পর্টেন্ট, বারবার এগুলো একটু দেখে যাব ভাইয়া, ফ্রেজগুলো খুব ভালো মতো দেখে যাব। টু স্মেল দ্য রেড এটা আরও একবার আসছে, খুবই ইম্পর্টেন্ট ফ্রেজ অ্যান্ড ইডিয়মসগুলো। যেমন দেখো এটা কতবার আসছে, থ্রো থিক অ্যান্ড থিন এটা মানে কি আন্ডার অল কন্ডিশন। তার পরবর্তী টু এন্ড ইন স্মোক এটা মানে টু কাম টু নাথিং। পাস অ্যাওয়ে মারা যাওয়া। কল টু মাইন্ড রিমেম্বার। এ মেইডেন স্পিচ ফার্স্ট স্পিচ। টেক টু বুল বাই দ্য হর্ন দ্য চ্যালেঞ্জ অফ দ্য এনিমি উইথ কারেজ। টেক দ্য বুল বাই দ্য হর্নস টু চ্যালেঞ্জ দ্য এনিমি বাই দ্য কারেজ। তারপরে ডগ ডেজ মানে হট ওয়েদার, এটা তো আমরা পড়লামই, অনেকবার আসা প্রশ্ন। ওয়ান্স ইন এ ব্লু মুন এটাও পড়বো ভেরি রেয়ারলি। এগুলো আসলে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যেগুলো বারবার আসা প্রশ্ন। পাশে তো সাল দেওয়া আছে ভাইয়া, খুব ভালো মতো পড়বো। রাইসড ওয়ান্স আইব্রো বা রাইস হিজ আইব্রো বলতে কি বোঝায়, বলতে বোঝায় অসম্মতি বা ডিসঅ্যাপ্রুভাল। তারপরে বুল মার্কেট মানে বোঝায় দ্য রাইজিং মার্কেট। তারপরে কোল্ড ফিট টু বিকাম নার্ভাস, এগুলো একটু দেখো তোমরা। তার পরবর্তী টপিকে আমরা চলে যাই বাংলাদেশ পার্টে। বাংলাদেশ পার্ট থেকে আমরা সব থেকে ইম্পর্টেন্ট টপিকগুলো তুলে আনার চেষ্টা করছি বাংলাদেশের পরিচিতি পার্ট থেকে।
তো বাংলাদেশ পার্ট থেকে সবথেকে ইম্পর্টেন্ট পার্টগুলো তুলে আনার চেষ্টা করছি। তো এই পার্টগুলো একটু দেখে পড়ার চেষ্টা করব। যেমন এগুলো সবগুলোই তোমরা পারবা, একবার করে রিডিং দিলেই পারবা। যেমন বাংলাদেশ যে জেলার সাথে ভারত এবং মিয়ানমারের সীমান্ত রয়েছে, রাঙ্গামাটি জেলা। একমাত্র রাঙ্গামাটি জেলায় কিন্তু তোমার ভারত গেছে এবং মিয়ানমার গেছে। তার পরবর্তীতে বাংলাদেশের উপকূলীয় জেলা কয়টা? ১৯টা। এগুলো সবগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন, আসলে সবগুলোই তুলে দিছি ইম্পর্টেন্টগুলো। আমরা যেগুলো আসা প্রশ্ন ওগুলো নিয়ে আলোচনা করি। যেমন সাভার জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে? সৈয়দ মাইনুল হোসেন। তারপরে বাংলাদেশ জাতীয় পতাকা দৈর্ঘ্য প্রস্থের অনুপাত কত? 10:6। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রামে তারকা কয়টা? 4টা। এগুলো পারবা। আমার সোনার বাংলা গানে জাতীয় সঙ্গীত হিসেবে নেওয়া হয়েছিল কিন্তু প্রথম 10টা চরণ, এবং মেইনলি রাষ্ট্রীয় অনুষ্ঠানে বাজানো হয় কিন্তু প্রথম 4টা চরণ। তার পরবর্তীতে বাংলাদেশের জাতীয় পতাকা সরকারিভাবে গৃহীত হয় কবে? 17 জানুয়ারি 1972। এটা দেখো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। বাংলাদেশের উত্তরের স্থান কোনটা, জায়গা কোনটা? বাংলাদেশের উত্তরের জেলা হচ্ছে পঞ্চগড়, বাংলাবান্ধা। তো তেঁতুলিয়া। তো উত্তরে অবস্থিত হচ্ছে পশ্চিমবঙ্গ, মেঘালয় এবং আসাম। এটা আমরা জানি। বাংলাদেশের মধ্য দিয়ে গেছে কর্কটক্রান্তি রেখা বা ট্রপিক অফ ক্যান্সার। তেঁতুলিয়া অবস্থিত কোথায়? পঞ্চগড়ে। বাংলাবান্ধা কোথায়? পঞ্চগড়ে। পারবো এগুলো। পরবর্তীতে জাতীয় স্মৃতিসৌধের উচ্চতা কত? 150 ফুট অথবা 45 মিটার। তারপর বাংলাদেশের জাতীয় পতাকার মূল রূপকারকে? কামরুল হাসান। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, খুবই। তারপর এখানে ইম্পর্টেন্ট বাংলাদেশের জাতীয় সঙ্গীতে যে বিষয়টা প্রধানভাবে আছে, বাংলাদেশের প্রাকৃতিক কথা। এটা পারা যাবে, এগুলো কিছু না, এটা ইম্পর্টেন্ট কিছু না। দেখো বাংলাদেশের জাতীয় সঙ্গীতের ইংরেজি অনুবাদক কে? সৈয়দ আলী আহসান। এটাও কিন্তু ভাই এবার আসার মতো কোশ্চেন। সৈয়দ আলী আহসান হচ্ছে বাংলাদেশের জাতীয় সঙ্গীতের অনুবাদক। পরে কথায় আসি। যেমন চলন বিল কোথায় অবস্থিত? খুব ইম্পর্টেন্ট। পাবনা, সিরাজগঞ্জ এবং নাটোর, এই 3টা জেলায় একসাথে মিলে চলন বিল অবস্থিত। তারপরে মুহুরীর চর কোথায় অবস্থিত? ফেনীতে। পরবর্তীতে প্রান্তিক হ্রদ কোথায় অবস্থিত? বান্দরবন। শুভলং ঝর্ণা রাঙামাটি। খুব ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু আসে পরীক্ষায়। পরবর্তীতে চর কুকরিমুকরি ভোলাই, এটা তোমাদের বোটানিতেও আছে। বাংলাদেশের বৃহত্তম হাওর হচ্ছে হাকালুকি হাওর। পরবর্তীতে বগা লেক অবস্থিত বান্দরবনে। দেখো বগার ব, বান্দরবনের ব। তারপর কৃত্রিম হ্রদ হচ্ছে কাপ্তাই হ্রদ, যেটা বাংলাদেশের বৃহত্তম কৃত্রিম হ্রদ, রাঙামাটিতে অবস্থিত। তারপরে একমাত্র শীতল পানি ঝর্ণা কক্সবাজারের হিমছড়ি ঝর্ণা। বাংলাদেশের গরম পানি ঝর্ণা কোনটা? সীতাকুণ্ডে। তারপর এখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম হচ্ছে বরিশাল। তো বরিশালে যারা থাকো, তোমাদের আগের নাম ছিল চন্দ্রদ্বীপ, পরে সোনালী আঁশের দেশ বাংলাদেশ। তো বাংলাদেশে যারা থাকো তাদের আগের দেশের নাম ছিল সোনালী আঁশের দেশ। না এরকম কিছু না, জাস্ট পরে পরে সামনে যাবো। কুমিল্লার আগের নাম ছিল ত্রিপুরা। নোয়াখালীর আগের নাম ছিল সুধারাম। আর মহাস্থানগড়, এটা ইম্পর্টেন্ট। মহাস্থানগড়ের আগের নাম ছিল পুন্ড্রবর্ধন। খুবই ইম্পর্টেন্ট। পরের দিকে ভাইয়া, এখানে দেখো বাংলাদেশের সর্বোচ্চ চূড়া কোনটা? তাজিংডং বা বিজয়। বাংলাদেশের সব থেকে উঁচু পাহাড় হচ্ছে গারো পাহাড়, ময়মনসিংহে। তারপরে কিউক্রাডং এর উচ্চতা কত? 1230। আর তাজিংডং বা বিজয়ের হচ্ছে 1231 মোস্ট প্রবাবলি। তারপরে সাজেক উপত্যকা কোথায়? সাজেক আমরা শুনি অনেক সময়, অনেকে যায় শীতের বেলা, বাট আমাদের তো মেডিকেল ভর্তি পরীক্ষার সামনে, আমরা তো কোথাও যাইতে পারবো না, তার জন্য আমরা মনে রাখবো সাজেক রাঙামাটিতে। এমসিকিউ মনে রাখবো জিকের জন্য। পরের কথা, বাংলাদেশের সবথেকে বৃষ্টিবহুল এলাকা হচ্ছে লালখান, এবং বাংলাদেশের সবথেকে শীতল এরিয়া হচ্ছে শ্রীমঙ্গল। বাংলাদেশের ভূপ্রকৃতিতে গ্রিক বর্ণের মনে হয় হচ্ছে ডেল্টা। আচ্ছা, বাংলাদেশ হচ্ছে একটা ডেল্টা কান্ট্রি, কারণ এটা গ্রিক ওয়ার্ড ডেল্টার মতো লাগে। বাংলাদেশের টোটাল মানচিত্র এরকম ডেল্টা বা এরকম ডেল্টা। আচ্ছা যাই হোক, তার পরবর্তী টপিকে চলে আসি। বাংলাদেশের সম্পদ। ভাই সম্পদ তোমরা এগুলো পারবা, ইজিলি একটু রিভিশন দিবা তাহলেই হবে। যেমন এটা দেখো কতবার আসা একটা প্রশ্ন। পাখি ছাড়া বলাকা ও দোয়েল, এটা কাদের নাম? এটা হচ্ছে উন্নত জাতের গম শস্য, গমের নাম আর কি। বলাকা আর দোয়েল হচ্ছে গমের নাম। তারপরে শুকতারা, এটা উন্নত জাতের বেগুনের নাম, এটি একটু মাথায় রাখবো। তারপরে বাংলাদেশের সর্বোচ্চ সংখ্যক চা বাগান আছে মৌলভীবাজারে। খুবই ইম্পর্টেন্ট, খুবই। তারপরে বাংলাদেশের সব থেকে পুরাতন শিলা পাওয়া যায় কোথায়? দিনাজপুরে, এটাও খুব ইম্পর্টেন্ট। তারপর সেরিকালচার বলতে কি বোঝায়? রেশম পোকার চাষ। এটা দেখবা যে মেডিকেলে এবার তুলে দিছে হুবহু। সেরিকালচার রেশম পোকার চাষ। আসলে সত্যি বলতে বিসিএস এর 44 থেকে শুরু করে এই 49তম বিসিএস এর যত সাধারণ জ্ঞানের প্রশ্ন আছে ইন্টারন্যাশনাল সহ, তোমরা ওগুলা সবগুলা ভাই পড়ে ফেলো, তাহলে দেখবা যে একটা না একটা কমন পাইছো তুমি।
তার পরবর্তীতে বাংলাদেশে বিগত ৫০ বছরের মানে চাষের মধ্যে সবথেকে ফলন ভালো হইছে বা সবথেকে ভালো বৃদ্ধি পাইছে ভুট্টা। তারপরে চা বাগান সবথেকে বেশি পাওয়া যায় মৌলভীবাজারে। হ্যাঁ, এটা তো আসছে অলরেডি। জুম চাষ করা হয় খাগড়াছড়িতে। আর ম্যানিলা কি? এটা ম্যানিলা হচ্ছে ভাইয়া একটা তামাকের জাত। তো এগুলো একটু দেখে যাব। বাকিগুলো আরো অনেক প্রশ্ন আছে মোটামুটি। এগুলো একটু দেখে যাব কৃষি থেকে যতটুকু পারা যায়। পরবর্তী টপিকে চলে আসি ভাইয়া। বাংলাদেশের পানি সম্পদ। তো কুয়াকাটা সমুদ্র সৈকত হচ্ছে পটুয়াখালীতে। বাংলাদেশে একমাত্র প্রবাল দ্বীপ হচ্ছে সেন্ট মার্টিন। দক্ষিণ তালপট্টি দ্বীপ সাতক্ষীরাতে। এগুলো পারা যাবে। সর্বদক্ষিণের দ্বীপ হচ্ছে সেরাদ্বীপ। সেরাদ্বীপ কোথায় অবস্থিত? সেন্ট মার্টিনে। তারপর মেরিন প্রোটেক্টেড এরিয়া এমপিএ ঘোষিত করা হয়েছিল সেন্ট মার্টিনকে এবং তার আশেপাশের এলাকাকে। বাংলাদেশ মিয়ানমারের মধ্যবর্তী যে একটা সমুদ্র নিয়ে এটা বিরোধ হয়েছিল, তো ওই বিরোধে নিষ্পত্তি করেছে কে? ITLOS, মানে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল অফ দ্য সি। তারপরে অলিভ টার্টল কোথায় অবস্থিত? সেন্ট মার্টিনে। অলিভ টার্টল সেন্ট মার্টিনে, এটা কিন্তু আসার মতো প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট। পরবর্তীতে সোয়াচ অফ নো গ্রাউন্ড, এটা কোথায় অবস্থিত? বঙ্গোপসাগরে। পূর্বাশা দ্বীপের আরেক নাম কি? দক্ষিণ তালপট্টি দ্বীপ। খুবই ইম্পর্টেন্ট। পূর্বাশা দ্বীপের আরেক নাম দক্ষিণ তালপট্টি দ্বীপ। এটা যেন ভাইয়া পারি আমরা পরীক্ষার হলে। সেন্ট মার্টিন অবস্থিত কোথায়? এগুলা আসবে না ভাই, এগুলা পারা যাবে। পরবর্তীতে সেন্ট মার্টিন দ্বীপের আয়তন কত? 8 বর্গ কিলোমিটার। এগুলা আসতে পারে। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটা? মহেশখালী। পরবর্তীতে এগুলা মোটামুটি ভাই পারবা, এগুলো একটু দেখে নিও। বাংলাদেশের কত সমুদ্রের অর্থনৈতিক সমুদ্রের সীমা 200 নটিক্যাল মাইল, ছোটবেলা থেকে পড়ে আসতেছে এগুলো। এগুলো একটু দেখে নিবা, পারা যাবে আশা করি। পরবর্তী টপিকে আমরা আছি প্রাচীন এবং মধ্যযুগের ইতিহাস। দেখো একটা প্রশ্ন কতবার আসছে, বাংলাদেশের সব থেকে প্রাচীন জনপদ কোনটা? পুন্ড্র। তারপর তারপর আরো দেখো কিছু প্রশ্ন আছে। বাংলাদেশের সব থেকে প্রাচীন জনপদ মহাস্থানগড়। আসলে মহাস্থানগড়ই হচ্ছে পুন্ড্র। তারপরে বাংলাদেশের প্রাচীন জনপদ হরিকেল, এটা কোথায়? হরিকেল হচ্ছে সিলেট এবং চট্টগ্রামে। বর্তমানে ঢাকা কোন প্রাচীন জনপদের আন্ডারে ছিল? বঙ্গ। তারপরে চীন দেশের যে ভ্রমণকারী গুপ্ত যুগে বাংলাদেশে আগমন করেন, ফা হিয়েন। সমতট বলা হয় কাকে? কুমিল্লা এবং নোয়াখালীকে। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। আর্যদের ধর্মগ্রন্থের নাম বেদ। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। বাংলা ভাষাভাষীরা আদি ভাষা ছিল অস্ট্রিক। বাঙালি উপভাষার অঞ্চল হচ্ছে বরিশাল। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা একটু পারতে হবে ভাই এগুলো। পরের কথায় আসি। পরে এখান থেকে বঙ্গের প্রথম স্বাধীন শাসককে? শশাঙ্ক। এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন। আর কিছু কোশ্চেন লাগাই দিই। পাহাড়পুরের সম্পূর্ণ বিহার বাংলাদেশ শাসন আমলে করা হয়েছিল পাল শাসন আমলে। তারপরের দিকে এগুলো একটু দেখে নিবা যতটুকু পারা যায়। বাংলাদেশের মুক্তিযুদ্ধ, এই পার্টে চলে আসি। তো মুক্তিযুদ্ধ থেকে একটা দুইটা প্রশ্ন আসতে পারে। তো নিউট্রাল প্রশ্নই আসবে, আমি তুলেই দিছি মোটামুটি নিউট্রাল কোশ্চেন। এটার মধ্যে কিছু প্রশ্ন নিয়ে আমরা একটু আলোচনা করি। যেমন বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্রের শিরোনাম কি ছিল? দ্য প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স। চরমপত্র পাঠ করত কে? এম আর আক্তার মুকুল। মুক্তিযুদ্ধে প্রথম শহীদকে? শঙ্কু মজুমদার। দেখো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ভাইয়া, এটা কিন্তু আসার মতো, যে তৎকালীন মেজর জিয়াউর রহমান কোন বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা করেন? কালুরঘাট বেতার কেন্দ্র। দেখবা যে এটা ভাইয়া কেন জানি দিয়ে দিছে বাংলা, কেন জানি এটা দিয়ে দিছে দেখবা। তারপর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে অস্থায়ী সরকার শপথ গ্রহণ করে হচ্ছে 7 এপ্রিল। এটা আবার দিবে না, এটা আবার দিবে না। কেন দিবে না? দরকার নেই। তারপরে দিকে পরে আরো কিছু প্রশ্ন নিয়ে আমরা চিন্তা ভাবনা করি। দেখো এটা একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। বাংলাদেশের সর্ববৃহৎ গণহত্যা হয়েছিল চুকনগরে, খুলনার চুকনগরে। তারপর আরেকটা কোশ্চেন, যে বাংলাদেশে বুদ্ধিজীবীদের উপরে যে হত্যাকাণ্ড হয়েছিল, শহীদ বুদ্ধিজীবী দিবস কবে? 14 ডিসেম্বর। আচ্ছা, তারপরের দিকে মোটামুটি এটি একটু দেখো, যে প্রথম বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন কে? অধ্যাপক ইউসুফ আলী। এই প্রশ্নটা কিন্তু আসার মতো প্রশ্ন। বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয় কোথায়? নট নেসেসারি, এগুলো আমাদের জন্য আসবে না। তারপরে ঢাকা কত নম্বর সেক্টরে ছিল? 2 নম্বর সেক্টরে। বাংলাদেশের সময় সেক্টর কয়টা ছিল? 11টা সেক্টর। তারপর বাংলাদেশের প্রধান সেনাপতি কে ছিল? জেনারেল আতাউল গনি ওসমানী।
এগুলা মোটামুটি পারবা তুমি। দেখো, রাজশাহী কত নাম্বার সেক্টরে ছিল? এটা কিন্তু দিয়ে দিতে পারি এবার, 7 নাম্বার সেক্টরে ছিল। সেক্টরগুলো আশা করি তুমি ভাগ করে পড়তে পারো। পরবর্তীতে বাংলাদেশে একমাত্র নারী কমান্ডারের নাম হচ্ছে তোমার আশালতা বৈদ্য। খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, বাংলাদেশের এই যে নৌ অভিযান যে হয়েছিল, কমান্ডোদের পরিচালিত অভিযান, এটার নাম হচ্ছে অপারেশন জ্যাকপট। তো এই প্রশ্নটাও ভাইয়া মোটামুটি ইম্পর্টেন্ট, কারণ এটা মেডিকেল অলরেডি আসা প্রশ্ন অনেকবার। অপারেশনগুলোর নাম পড়তে হবে আর কি সোজা হিসাবে। পরবর্তীতে দেখো, বাংলাদেশের সব থেকে দীর্ঘস্থায়ী হয়েছিল যুদ্ধ ঢাকার আশেপাশে, মানে 2 নম্বর সেক্টরে। 1 নম্বর সেক্টরে কোনটা ছিল? চট্টগ্রাম। নৌ নৌ সেক্টর কোনটা ছিল? 10 নম্বর সেক্টর। কোথায় কোনো সেক্টর কমান্ডার ছিল না 10 নম্বর সেক্টরে? আচ্ছা দেখো, এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন ভাই। এবার দেখবা যে এটা তুলে দিছে যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে জনপ্রিয় একটা অনুষ্ঠান ছিল, যেটা হচ্ছে জলাদের দরবার। এই জলাদের দরবারের রচয়িতা হচ্ছে কল্যাণ মিত্র। তারপর সাইমন রিং, উনি ডেইলি টেলিগ্রাফ পত্রিকায় এই গণহত্যা নিয়ে সবার প্রথম প্রকাশিত করে, গণহত্যা নিয়ে। তারপরে যে বিখ্যাত গায়ক মুক্তিযুদ্ধকালীন গান গায়? জর্জ হ্যারিসন। পারবা এটা আশা করি, এগুলা মোটামুটি পারার মতোই। তারপরে দেখো এটা, এই যে 59 নম্বর প্রশ্ন, 1971 সালে মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের যে দেশ বাংলাদেশের পক্ষে ভেটো দেয়, এটা হচ্ছে রাশিয়া বা সোভিয়েত ইউনিয়ন তৎকালীন। তারপরে দেখি এখানে আরো কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, যেমন এই যে এই প্রশ্নটা, স্বাধীন বাংলাদেশকে মার্কিন যুক্তরাষ্ট্র মানে আমেরিকা কবে স্বীকৃতি দেয়? 4 এপ্রিল 1972 সালে। তার পরবর্তীতে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের কবর কোথায়? চাঁপাইনবাবগঞ্জে। বাংলাদেশের স্বীকৃতিদানকারী অনারব মুসলিম দেশ কোনটা? মালয়েশিয়া। তারপরে দিকে এটা দেখো, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এই যে ক্ষুদ্রনী গোষ্ঠীর মধ্যে একমাত্র বীর বিক্রম খেতাবপ্রাপ্ত হচ্ছে উইকে চিং মার্মা। আর নারীদের মধ্যে প্রথম বীর প্রতীক খেতাবপ্রাপ্ত ক্যাপ্টেন সেতারা বেগম, 2 নম্বর সেক্টরে কাজ করেছে। বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর যে বাহিনীতে কর্মরত ছিল? সেনাবাহিনীতে। এগুলা পারার মতো ভাইয়া। এটিটা দেখো, বীর প্রতীক খেতাবপ্রাপ্ত সর্বকনিষ্ঠ মুক্তিযোদ্ধার নাম কি? শহীদুল ইসলাম লালু, 12 বছর বয়স। পরবর্তীতে এখানে দেখো, ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ, নূর মোহাম্মদ শেখ কত নম্বর সেক্টরে কাজ করছে? এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। নূর মোহাম্মদ শেখ 8 নম্বর সেক্টরে কাজ করেছে। তারপর আরব দেশগুলোর মধ্যে সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয় ইরাক। এখান থেকে আর মোটামুটি কিছু নাই ইম্পর্টেন্ট। স্বাধীন বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় হচ্ছে ভুটান। এটা কিন্তু মেডিকেলে আসা প্রশ্ন, বিসিএসে অনেকবার করে আসা প্রশ্ন। তারপর বাংলাদেশের বীর প্রতীক খেতাবপ্রাপ্ত নারীরা হচ্ছে সেতারা বেগম এবং তারামান বিবি। তারামান বিবি মোস্ট প্রবাবলি 11 নম্বর সেক্টরে কাজ করেছে, আর সেতারা বেগম যে 2 নম্বর সেক্টরে কাজ করছে। তারপর এখান থেকে আর মোটামুটি কিছু নাই। আচ্ছা, তারপরে টপিকে চলে আসি। ভ্যাটের ফুল মিনিং কি? ভ্যালু অ্যাডেড ট্যাক্স। তারপর বর্তমানে, আচ্ছা এই যে এই কোশ্চেনটা দেখো ভাইয়া, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। আচ্ছা, জুলাই বিপ্লবে শহীদ আবু সাইদ কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন? উনি ছিলেন হচ্ছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। উনি ছিলেন আহ, ইংলিশ বিভাগের অধ্যয়নরত স্টুডেন্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আবু সাইদ কত সাল মানে কবে শহীদ হয়? 2024 16 জুলাই। তারপরে দিকে মুগ্ধর পূর্ণ হচ্ছে মীর মাহফুজুর রহমান মুগ্ধ, এটা ডেন্টাল আসা প্রশ্ন। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় 8 আগস্ট 2024। তারপরে দিকে ভাইয়া জুলাই শহীদ 16 জুলাই। আচ্ছা হ্যাঁ, জুলাই শহীদ দিবস কবে? ওই আবু সাইদের মৃত্যুর দিন 16 জুলাই। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা শপথ গ্রহণ করেন 8 আগস্টে। খুব ইম্পর্টেন্ট ভাই, এগুলো পারতে হবে। তারপর এগুলো একটু ভাইয়া দেখে নিও, এগুলো রিসেন্ট অ্যাফেয়ার, মানে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে যা যা কোশ্চেন আছে এগুলো একটু আমি দিয়ে দিচ্ছি, যেগুলো একটু দেখে নিব। সাম্প্রতিক তথ্যাবলীর মধ্যে এই যে জুলাই যে সনদ আছে বা ঘোষণাপত্র পাঠ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। তো ডক্টর মোহাম্মদ ইউনুস নিয়ে যে এবার খুব একটা প্রশ্ন আসবে এরকম কিছু না। এবার যে রিসেন্ট ঘটনা হয়েছে এবং তোমাদের যে কোচিং থেকে যে বইটা দিছে, ওই বইটা পড়লেই মোটামুটি ভাবে ভাইয়া হয়ে যাবে। এখান থেকে এক্সট্রা আর কোনো এফোর্ট দেওয়ার দরকার নেই। তারপরে দেখো ভাই, ডাকসু নিয়ে অনেকগুলো কথাবার্তা আছে। ডাকসুর ভিপি কে হইছে, তারপর এই যে স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট প্রতিষ্ঠান স্টারলিংক, তারপর জাতিসংঘের হাউস অবস্থিত অবস্থিত কোথায়? ঢাকার গুলশানে। এই টাইপের কিছু কিছু প্রশ্ন তুলে দেওয়া আছে তোমার বইতে।
এই ফাইনাল টাচ বইতে। আর ফাইনাল টাচ ওই বইয়ের সবকিছু লাগবে না, যতটুকু লাগবে অতটুকু আমি এখানে তুলে দিছি। যতটুকু তোমার জন্য পড়া ইম্পর্টেন্ট, যতটুকু পড়া জরুরি। তো এই কয়টা জিনিস একটু দেখে যাবা, কিন্তু দেখবা নাকি ভাই মানবিক গুণাবলী নিয়ে একটু কথাবার্তা বলে যাই। মানবিক গুণাবলী সবকিছু ভাই দেখার দরকার নেই। এখানে যে কয়টা পেজ দিছি এগুলোও দেখার দরকার নেই, সবগুলো একটা একটা করে এমসিকিউ দেখে যাবা। সব যে লাগবে এরকম কিন্তু কোনো কথা নাই। তুমি জাস্ট ঠান্ডা মাথায় কয়েকটা জিনিস দেখে যাবা। যেমন আহ, নিচের কোনটি পেশাগত নৈতিকতার উপাদান? দক্ষতা। তারপর নিচের পেশাগত ওয়ার্ডটা থাকলে দক্ষতা দেখাবো। উদ্দেশ্য নৈতিকতার আলোচ্য বিষয় কোনটি? ফলাফল, উদ্দেশ্য, প্রক্রিয়া সবগুলাই। তারপরে এই ক্ষেত্রে জনস্বাস্থ্য এবং নৈতিকতা নিশ্চিতকরণের জন্য রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণ করেন। এটা সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে আছে? এটাও আসার মতো কিছু না, 18 নম্বর অনুচ্ছেদে। এগুলো আসার মতো কিছু না, জাস্ট কয়েকটা জিনিস একটু দেখে যাবা। জ্ঞানীপূর্ণ এটা কে বলছে? এটা বলছে হচ্ছে সক্রেটিস। তারপর ভাই এগুলো দরকার নাই, নট নেসেসারি অ্যাট অল। আমারই মানে আমি বানাইছি পিডিএফ, নট নেসেসারি অ্যাট অল। এগুলো এগুলো দেখার দরকার নেই। সামনের দিকে আসো, কিছু সম্ভাব্য প্রশ্ন দেওয়া আছে। এই যে চিকিৎসক রিলেটেড প্রশ্নগুলো একটু পারলে দেখে নিও। যেমন চিকিৎসকের ভুল থেকে শেখা উচিত কেন? কারণ ভবিষ্যতে যেন রোগীর আরো উন্নতি করতে পারে। তারপরে অপ্রয়োজনীয় ওষুধ দেওয়া যাবে না কেন? রোগীর স্বাস্থ্যের সুরক্ষার জন্য। চিকিৎসকের সময়ের সাথে দক্ষতা বৃদ্ধি করতে হবে কেন? কারণ হচ্ছে জ্ঞান বিজ্ঞানের বিকাশের সাথে সাথে তাকে তাল মিলিয়ে চলতে হবে। তারপরে ভাই চিকিৎসকের যে কারণে সময় মতো সঠিক সিদ্ধান্ত নিতে হয় কেন? কারণ রোগীর জীবন রক্ষা, মানে মূল কথা হচ্ছে ঘুরে ফিরে রোগীর জীবন বাঁচাইতে হবে। তুমি তার জন্যই তো পড়তেছো মেডিকেল অ্যাডমিশনের জন্য, যেন আলটিমেটলি তুমি মানবিক গুণাবলী সম্পন্ন একজন ডাক্তার হইতে পারো। পরবর্তীতে রোগীকে নিজের সিদ্ধান্ত সম্মান জানানো মেডিকেল ইথিক্সের যে মূল ভিত্তির উপরে প্রতিষ্ঠিত, এটা হচ্ছে অটনটমি। এগুলো দিছে। আচ্ছা আচ্ছা, থাক, সমস্যা নেই। এগুলো একটু পারলে একটু এক দুইটা জিনিস দেখে নিও, হয়ে যাবে আশা করি। কিন্তু ভাই আমার মনে হয় যে এগুলা কিছু আসবে না, মানে এগুলা মানে আমি এই পেজটা দিছি এই কারণেই, এটা বলার জন্য যে এগুলা আসার মতো কিছু না। এখানে তো জেবিতে মানে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, তারপর অন্যান্য যে চট্টগ্রাম ইউনিভার্সিটি ডি ইউনিট, এই টাইপের কোশ্চেন, মানে কোশ্চেনগুলাই এই ভার্সিটিগুলোতে দেয়। মেডিকেল আসার মতো না। আমার মনে হয় না যে এই যে মেডিকেলে এই টাইপের বাংলা রিলেটেড প্রশ্ন দিবে। যদি দিত তাহলে বলেই দিত যে বাংলা রিলেটেড প্রশ্ন আসবে। যদি এটা বাংলা না, এটা তোমার গাণিতিক যুক্তির আন্ডারে পড়ে। তারপরেও যাই হোক, কেউ যদি চাও এগুলা পড়তে পারো, বইটা উল্টায় ফেলতে পারো। কিন্তু কোনো বান্দা যদি এরকম আসো যে আমি ভাই বিগত বছরে নর্মাল বিসিএস এর প্রশ্নই পড়ি নাই, নর্মাল বিগত বছরে মেডিকেলের প্রশ্নই পড়ি নাই, তাহলে তুমি এগুলো আবার পড়তে চাও না, বড় করে কাটা চিহ্ন দিয়ে দেই, এগুলো পড়তে চাও না। এখন একটা প্রশ্ন হইতেছে ভাই কোচিং এর পরীক্ষায় তো আবার এগুলো আসে, তখন কি করব? কোচিং এর পরীক্ষায় দিবেই। দেখো, ধরো আমার আমার একটা বড় কোচিং আছে, আমি আমার কোচিং এ চাই আমার আমি এমন একটা ভ্যারাইটিস প্রশ্ন আমি ছাপাবো, যে প্রশ্নের মধ্যে সব টাইপের প্রশ্নই আছে। এই যে ধরে নাও কথার কথা এই বৃত্তের প্রশ্নটা আমি দিয়ে দিছি, সব টাইপের প্রশ্নই আছে। এই উদ্দেশ্যে যেন মেডিকেল ভর্তি পরীক্ষায় যদি এটা আইসা পড়ে, আমি যেন বলতে পারি যে হ্যাঁ, এটা তো আমি দিছিলাম, বা আমার পরীক্ষায় দিছিলাম, বা আমার ক্লাসে পড়াইছিলাম। বাট আসলে দেখো ভাই, আমি এজ এ টিচার হিসেবে, নর্মালি টিচার হিসেবে প্র্যাকটিক্যালি চিন্তা করি, এবং স্টুডেন্টদের যেহেতু সামনাসামনি পড়াই, মানে অফলাইনে বা আমরা আমরা পার্সোনাল টিচাররা যারা সামনাসামনি পড়াই, বা যাদের সাথে মানে একদম সামনাসামনি কথা হয়, তো তাদের দেখে তো বোঝা যায় যে আসলে তার ওই ওই বান্দারা নর্মাল বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স এগুলোই পড়ে শেষ করতে পারে না। এগুলো তো পরের হিসাব। আল্টিমেট কথা হচ্ছে ভাইয়া, তুমি বিগত বছরে আসা মেডিকেলের প্রশ্ন, ডেন্টালের প্রশ্ন, বিসিএস এর প্রশ্ন এগুলো দেখবা। এবং ইংলিশের আমি এই পিডিএফ এ যা যা দিছি এই কয়টা জিনিস দেখবা। হয়তো বা তোমাকে 100% পড়াই দিতে পারি নাই, কিন্তু আমি পিডিএফটা দিয়ে দিয়েছি, তুমি একটু ভালো মতো দেখো। আশা করা যায় যে এটা বেটার প্রিপারেশন হবে। আর তুমি যদি ভাইয়া এক্সাম দিতে চাও এগুলোর উপরে, এবং ভালো মতো আরো এক্সাম প্র্যাকটিস করতে চাও, তাহলে আমি নিচে আমাদের যে ম্যাট পারফর্মার যে ফাইনাল মডেল টেস্ট, যেটা এখনো চলতেছে লাইভে, কিন্তু লাইভে দেওয়ার দরকার নাই, তুমি মডেল টেস্টে এনরোল করতে পারো 299 টাকায়। তো এইখানে প্রায় আনলিমিটেড প্রশ্ন দেওয়া আছে, তুমি আনলিমিটেড প্রশ্নে তোমার যেটা মন চায় ওইটা ভিত্তিতে পরীক্ষা দিতে পারো। মানে যেগুলো অলরেডি হয়ে গেছে ওগুলো তো সাজাই দেওয়াই আছে, আর যেগুলা হচ্ছে ওগুলো তো মানে সামনে আমরা
8 তারিখ না 10 তারিখের মধ্যে ক্লোজ করে দিব। তো মোটামুটি 20 টা মডেল টেস্ট আছে এখানে। কতগুলা পেপার ফাইনাল, কতগুলা সাবজেক্ট ফাইনাল। আসলে তুমি এখন থেকে শুরু করলে জীবনেও শেষ করতে পারবা না। মানে এত পরীক্ষা আছে। তুমি চাইলে এই পরীক্ষাগুলোও দিতে পারো। আর আমাদের কালকের ক্লাসটা হচ্ছে ফিজিক্স সেকেন্ড পেপার ক্লাস। কালকে ফিজিক্স সেকেন্ড পেপার ক্লাসে থাইকো। আমি 1 ঘন্টার মধ্যে যতটুকু পারি ফিজিক্স সেকেন্ড পেপার টোটালটা কভার করে দেওয়ার চেষ্টা করব। তো ভাই আজকে এই পর্যন্ত রাখি। ধন্যবাদ সবাইকে।